হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা আজকে আমাদের স্টুডিওতে যাদেরকে সম্পৃক্ত করছি তাদের মধ্যে থাকবেন কংগ্রেসম্যান হাকিম জেফরি, যিনি যুক্তরাষ্ট্র কংগ্রেসের অন্যতম একজন প্রভাবশালী সদস্য, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে তাকে প্রশ্ন করবেন। তিনি যুক্ত হবেন রাত 9:30 আমাদের সাথে যুক্ত হওয়ার কথা হয়েছে। আজকে যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তার মধ্যে আছে করোনা ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়েছে জনসন অ্যান্ড জনসন কোম্পানি। এই বিষয় নিয়ে কথা বলবেন ডক্টর মুজিবুর রহমান মজুমদার, উনি আমাদের সাথে আছেন। আজকে আরও কিছু ডেভেলপমেন্ট আছে আমাদের নিউ ইয়র্ক সিটির। এর মধ্যে আছে যে ব্রুকলিন এবং কুইন্সের কিছু জায়গায় করোনা সংকট আবার দেখা যাচ্ছে, যেমন ওশেন পার্কওয়ে, উইলিয়ামসবার্গ, ফার রোকে, এইসব জায়গাতে করোনা ভাইরাসের সংক্রমণ আবার বেড়েছে। এবং নিউ ইয়র্ক সিটি মেয়র আজকে সকালে যে প্রেস কনফারেন্স করেছেন, সেই প্রেস কনফারেন্সে তিনি উদ্বেগ এবং উৎকণ্ঠা প্রকাশ করেছেন এবং তিনি কিছু এনফোর্সমেন্টের কথা বলেছেন। আমার মনে হয় নাজমুল ভাই হয়তো বিষয়টি আলোচনা করবেন। আমাদের সাথে আজকে আরও অনেকগুলো বিষয়ে আজকে আলোচনা হবে, আমরা বিষয়গুলো পরে পর্যায়ক্রমে বলবো। বাট আজকে মেজর যে জিনিসটি হবে সেটি হবে যে টিকা আবিষ্কারের কাহিনী এবং হাকিম জেফরির সাথে যে আমাদের ইন্টারভিউটি আমরা আজকে লাইভে এয়ার করবো, এবং তার সাথে কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্নটি আমরা নেব। আমাদের সাথে আজকে এখন পর্যন্ত যারা যুক্ত আছেন তাদের মধ্যে আছেন টাইম টেলিভিশনের অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু। অনেকদিন পরে আপনাকে দেখলাম, আশা করি ভালো আছেন, ওয়েলকাম। এবং আমাদের অজন পার্কের হাকিম জেফরির কনস্টিটিউয়েন্টের অন্যতম একজন নেতা, বায়তুল আমান মসজিদের কর্মকর্তা এবং সাবেক প্রেসিডেন্ট জনাব কবির চৌধুরী, ওনারা আছেন জনাব নাজমুল হাসান, পরিচয় সম্পাদক। আমরা দিনের আপডেট দিয়ে শুরু করব। নাজমুল হাসান, আপনার কাছ থেকে। নাজমুল হাসান, দিনের আপডেট জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ সব প্যানেলিস্ট। আমাদের মুজিব ভাইকে খুব চিন্তিত দেখা যাচ্ছে। ওনার চিন্তিত হওয়ার কোনো কারণ তো আমি এখনো দেখতে পাচ্ছি না। নিউ ইয়র্কের অবস্থা বেশ ভালো, ডাক্তাররা মোটামুটি তেমন কোভিড-19 রুগী এখনো পাচ্ছেন না। তো যাই বিষয় আপডেট দিবেন মুজিব ভাই পরে। কিন্তু নিউ ইয়র্কে আপনারা জানেন যে আমাদের সবার ভিতরে একটা ভাব ঢুকে গেছে যে আমরা বোধহয় সেকেন্ড ওয়েভের অপেক্ষা করতেছি। কিন্তু আনফরচুনেটলি হোক আর ফরচুনেটলি হোক, আমরা যদি মাস্ক ব্যবহার করি এবং সতর্ক থাকি, এই ওয়েভটা কোনো ব্যাপার না। কিন্তু আসলে যেটা আমি এতদিন লেখাপড়া করে যতটুকু বুঝলাম সেটা হচ্ছে আপনি অসতর্ক হলেই কিন্তু কোভিড আপনাকে চেপে বসবে, আর আপনি যদি সতর্ক থাকেন কোভিড আপনার কাছাকাছি ফিরবেন। এবং আজকে যে তাহের একটু আগে যে কথাটা বললেন যে নিউ ইয়র্কে যে আপটিকটা হচ্ছে, সেই আপটিকটার কারণও কিন্তু এইটাই। এবং সেখানে দেখা যাচ্ছে যে পয়েন্টগুলোতে এগুলিতে হচ্ছে, সেখানে বেশ কিছু গান বাজনা হয়েছে উইকেন্ডে, সেখানে কিছু মানুষের মেলামেশা হয়েছে, ঘরে পার্টি হয়েছে, বিশেষ করে হাসিডিক জুইশ কমিউনিটিতে তাদের একটা রসাসানা এবং ইয়ম কাপুরের সময় চলছে। আমরা যেরকম ঈদ কিংবা ইফতারের সময় যে আয়োজনগুলো করি তাদেরও সেগুলি চলছে, এবং সেখানে বেশ জনগণ সমাগম হচ্ছে। অনেকে মাস্ক ব্যবহারটা কাজের তেমন ভাবে করছে না। আরেকটি ব্যাপার এখানে খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি, যে আমরা সবাই মনে করছি নিউ ইয়র্ক স্টেটের ইনফেকশন রেট 1%, তো আমাদের এত কেয়ার করে লাভ কি? আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। ব্যাপারটা হচ্ছে আপনাকে সার্বক্ষণিক ভাবে এই কোভিড-19 এমন একটি ব্যাপার যে আপনাকে সার্বক্ষণিক ভাবে এর প্রোটেকশন নিতে হবে। এটা ঘরে থাকলেও অনেকে এখন বলছে মাস্ক ব্যবহার করাটা সেফার। এটা আগেও মুজিব ভাইও বলেছেন, আরো অনেক ডাক্তারও এখানে এসে বলেছেন যে ঘরে থাকার সময় যদি আপনি মাস্ক ব্যবহার করেন সেটাও কিন্তু একটা সেফটি নেট। অতএব আমাদেরকে এটা মনে রাখতে হবে। আমরা ভাগ্যবান নিউ ইয়র্কবাসী, নিউ ইয়র্ক সিটিবাসী, নিউ ইয়র্ক স্টেটবাসী, যে আমাদের ইনফেকশন রেট এখনো 1% নিচে। যদিও তাহের একটু আগে ইঙ্গিত দিয়েছেন, আমিও বলছি যে নিউ ইয়র্কের কয়েকটি পয়েন্টে, বিশেষ করে 6টি এলাকা, যেটা ওশেন পার্কওয়ে বলা হচ্ছে, বড় পার্ক বলা হচ্ছে, তারপরে আপনার সেই ক্রাউন হাইটস এর এলাকাগুলো বলা হচ্ছে, সেখানে 4.7% পর্যন্ত আপটিক উঠেছে। এবং সিটি কিভাবে এটা নিয়ন্ত্রণে আনতে হয় সেই চেষ্টা তারা করছে। অতীতে তাদের যে গত কয়েক সপ্তাহ আগে বড় পার্ক এবং সানসেট পার্ক এলাকায় এবং ব্রঙ্কসের সাউন্ড ভিউ এলাকায় তারা দ্রুততার সাথে এটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এবং সেটা একটাই কারণ, সেটি হচ্ছে একটাই উপায়, সেটা হচ্ছে টেস্টিং এবং ট্রেসিং। এবং এই ট্রেসিং এর মাধ্যমে এবং আইসোলেশন, এবং এই আইসোলেশনটা যাতে আমাদের যেতে না হয় পর্যন্ত, সেই জন্য আগে ভাগে মাস্ক ব্যবহার করাটা অনেক সেফার।
যাই হোক, সেই কথায় আসছি, আগে স্ট্যাটিস্টিক দিয়ে বলে নেই, কারণ এটা আমরা আমাদেরকে আমাদের অবস্থা সম্পর্কে বোঝার ব্যাপারে সাহায্য করে। সেই স্ট্যাটিস্টিক্সটা আগে দিয়ে নেই, হিসেবটা। আর আজকে নিউ ইয়র্ক সিটির মেয়র সাংবাদিক সম্মেলন করে যে তথ্যটা আমাদের দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে যে গত পরশুদিন নিউ ইয়র্ক সিটির 11টি হাসপাতাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বলা যায় যে কোভিড-19 না, হাসপাতালে ভর্তি ছিলেন, নতুন ভাবে ভর্তি হয়েছেন 72 পিপল, যেটা এর আগের দিন ছিল 59। 200 হচ্ছে আমাদের লিমিট নিউ ইয়র্ক সিটির জন্য সেখানে। এবং এই 72 পিপলের ভিতরে 10% ছিলেন কোভিড-19 রোগী এই নিউ ইয়র্ক সিটি হাসপাতালগুলোতে। এবং কোভিড-19 কেস, যেটা এখন নিউ ইয়র্ক সিটিতে যে হিসাবটা বলা হয় যে গত 7 দিনের হিসাব যোগ করে তাকে গড়পড়তা নির্ধারণ করা হয়, এবং সেই গড়পড়তার হিসাবে গত পরশুদিন নতুন কেস কোভিড-19 নিউ ইয়র্ক শহরে ছিল 326 কোভিড-19 কেস, যেটা এর আগের দিন ছিল 333। আমাদের লিমিট হচ্ছে 550, বিপদ সীমা যেটাকে আমরা বলি। এবং আজকে টেস্টিং এর আরো একটি ভালো সংবাদ, নিউ ইয়র্ক সিটিতে টেস্টিং কিন্তু গত পরশুদিন ছিল পজিটিভ 0.75%, 1%-এর নিচে। যদিও নিউ ইয়র্ক সিটির কয়েকটি এলাকায়, আমি যেটা এলাকাগুলো আগে বলেছি, এবং বিশেষ করে হাসিডিক জু যারা ইহুদি সম্প্রদায়, তাদের ভিতরে সংক্রমণটা বাড়ছে। এবং মেয়র আজকে পরিষ্কার করে বলেছেন যে তারা কমিটি লিডারদের মাধ্যমে, সিটি হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে চেষ্টা করছেন যে এই জিনিসটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। এবং এই নিয়ন্ত্রণে আনার ব্যাপারটি নিউ ইয়র্ক সিটি প্রশাসন এবং নিউ ইয়র্ক স্টেটের প্রশাসন, হেলথ ডিপার্টমেন্ট গুলো বেশ ভালো রপ্ত করেছে, এবং তারা সেটা কার্যকর প্রমাণও করছে তারা। এবং যখনই কোনোখানে আপটিক দেখা যায়, 3-4 দিন পরে দেখা যায় সেখানে আপটিকটা কমে আসে। এবং এটি একটি খুব শুভ সংবাদ, আশাব্যঞ্জক সংবাদ আমাদের জন্য। এবং নিউ ইয়র্ক স্টেটের যে তথ্যটি আজকে গভর্নর টুইটের মাধ্যমে দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে আমরা বলেছি যে নিউ ইয়র্কের প্রশাসন, হেলথ ডিপার্টমেন্ট অফ হেলথ খুবই এমফাসাইজ, খুবই গুরুত্ব দিয়ে থাকে টেস্টিং এর উপরে। এবং এই টেস্টিংটাকে এমন ভাবে ব্যবহার করা হচ্ছে যাতে এই টেস্টিং এর মাধ্যমে আসলে নিউ ইয়র্ক স্টেটের পরিস্থিতিটা মেপে দেখা হয়। সেই হিসাবে গভর্নর কিছুদিন আগে বলেছেন যে, আমরা গতকালে বলেছি যে নিউ ইয়র্কের 19 মিলিয়ন মানুষের ভিতরে, জনসংখ্যার ভিতরে ইতিমধ্যেই নিউ ইয়র্কে 10 মিলিয়ন টেস্ট সম্পন্ন হয়েছে কোভিড-19 যেটা খুবই সিগনিফিকেন্ট হিসাব। পৃথিবীর আর কোন অঞ্চলে, কোন স্টেটে তো বটেই নিউ ইয়র্ক ছাড়া এত টেস্টিং হয়নি। টেস্টিং এর উপর খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং সেই টেস্টিং এর রেজাল্ট অনুযায়ী গভর্নর যে তথ্যটি দিয়েছেন গতকাল, তাতে দেখা যাচ্ছে নিউ ইয়র্ক স্টেটে গতকাল টেস্ট হয়েছে, যেটা আজকের হিসাবটা দিয়েছেন, গতকাল টেস্ট হয়েছে 70,930, 70,930টি টেস্ট হয়েছে কোভিড-19 একদিনে। এবং সেখানে পজিটিভ চিহ্নিত হয়েছে 665, যেটি রেট হচ্ছে 0.94%। অর্থাৎ আজকে 43 ডেজ কন্টিনিউয়াসলি, আমি আবারও বলছি 43 দিন একটানা লাগাতার, যেটাকে বলা হয় নিউ ইয়র্ক স্টেটে কোভিড-19 সংক্রমণের হার 1% কিংবা 1%-এর নিচে। একদিন মাত্র 1% গিয়েছিল এই 43 দিনের ভিতরে, বাকি সব দিনই ছিল 1%-এর নিচে। এবং গতকাল নিউ ইয়র্ক স্টেটে, যে স্টেট আমি আগেই বলেছি যে 19.5 মিলিয়ন লোকের বসবাস, সেখানে কোভিড-19 আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 490, এর আগের দিন ছিল 470। এবং দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা 5 জনকে হারিয়েছি গতকাল কোভিড-19, যেখানে সমগ্র যুক্তরাষ্ট্রের মৃতের হার 800-এরও বেশি। সেখানে নিউ ইয়র্ক স্টেটে প্রাণ হারিয়েছেন 5 জন কোভিড-19, যেটা এর আগের দিন ছিল 3 জন। আজকে আরেকটি খবর হচ্ছে যে মিজোরির গভর্নর মাইক পারসন, তিনি আজকে কোভিড-19 পজিটিভ চিহ্নিত হলেন। এবং আপনারা জানেন যে গতকালে আমি বলেছি মিজোরি সহ আরো কয়েকটি স্টেট, ওহাইও তার মধ্যে আছে, উইসকনসিন তার মধ্যে আছে, সেখানে এখন আপটিক, সেখানে সংক্রমণের হার বেড়ে যাচ্ছে। এবং আমরা নিউ ইয়র্কবাসীকে আবার একটু সতর্ক করে বলি যে নিউ ইয়র্কের কেউ যদি বাইরে যেতে চান, কিংবা নিউ ইয়র্ক থেকে অন্য স্টেট থেকে নিউ ইয়র্কে আসতে চান, তারা কিন্তু গভর্নরের কোভিড-19 কোয়ারেন্টাইন লিস্টে একটু দেখে নেবেন। কারণ যে সমস্ত স্টেটের নিষেধাজ্ঞা বলা হতে আছে স্টেটের ব্যাপারে, সেখানে যদি কোনো নিউ ইয়র্কবাসী যান, তারা যদি ফিরে আসেন, তাদেরকে বাধ্যতামূলক 14 দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে। আর এটা এই বিধানটি খুবই কার্যকর ভাবে দেখছে নিউ ইয়র্ক স্টেটের শেরিফ। আগে ততটা কড়া ছিল না, এখন তারা অনেকখানি
করা এবং তারা জরিমানা করতে শুরু করেছে। অতএব এই বিষয়টি সাবধানে থাকবেন যে এখন ঘোরার সময় নাই। হ্যাঁ, তবে কিছু কিছু স্টেটে যাওয়ার ব্যাপারে কোনো বাধা নাই। ফ্লোরিডা তাতে কিন্তু পড়ে না, নিউ জার্সি পড়ে, কানেকটিকাট পড়ে, পেনসিলভেনিয়া পড়ে, এই কথাটা, এবং ম্যাসাচুসেটসও পড়ে। অতএব এটাও আপনারা মনে রাখবেন। আরেকটা জিনিস, আজকে গভর্নর মেয়র, যেটা নিউ ইয়র্ক সিটি মেয়র বলেছেন যে প্রায় 9,000 এমপ্লয়িকে, যারা এখনো লেবারের এমপ্লয়ি নয় বাট রেগুলার এমপ্লয়ি নিউ ইয়র্ক সিটির, তাদেরকে 1 মাসের জন্য ফার্লো, যেটাকে আমরা বলি আসলে বাধ্যতামূলক বিনা বেতনের ছুটি, সেইটা দেওয়া হচ্ছে। তারা অক্টোবর থেকে মার্চের ভিতরে এই ছুটিটা নেবেন 1 সপ্তাহের জন্য, এবং সেটি সিটি সেভ করবে, বাঁচাতে পারবে মাত্র $21 মিলিয়ন। অনলি 21 মিলিয়ন। 9,000 লোক 1 সপ্তাহ কাজ করবেন না, তাতে তারা এই অর্থটি বাঁচবে। এবং গভর্নর মেয়র আগেও ঘোষণা করেছেন যে তার মেয়রের অফিসের সব কর্মচারীও 1 সপ্তাহের জন্য, তিনি নিজেও যাবেন বিনা বেতনের ছুটিতে 1 সপ্তাহ। তবে মেয়র এটা বলেছেন যে তিনি ছুটিতে গেল, তিনি কিন্তু দায়িত্ব পালন করবেন, তিনি চাকরি করবেন, বেতন নেবেন না। আরেকটি বিষয়, যেটা নিউ ইয়র্কের সেন্সাসের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, এবং আপনারা জানেন আর মাত্র 1 সপ্তাহ বাকি আছে। অফিসিয়ালি, আনুষ্ঠানিকভাবে আগামী 30শে সেপ্টেম্বর সেন্সাস শেষ হয়ে যাওয়ার কথা। এবং আজকে মেয়রের সাংবাদিক সম্মেলনে নিউ ইয়র্ক সিটি সেন্সাস প্রধান বলেছেন যে নিউ ইয়র্কের রেসপন্স রেটটি সমগ্র যুক্তরাষ্ট্রের, নিউ ইয়র্ক সিটির রেসপন্স রেট আমি বলি, আর সেটি হচ্ছে 4র্থ। এর আগে 3টি স্টেট আছে, সিটি আছে যারা বড়। এবং আর এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ আমি বলতে চাই, এই জন্য যে কিছুদিন আগে গভর্নর কুমো বলেছেন যে সমগ্র নিউ ইয়র্ক স্টেটের সেন্সাসের রেসপন্স রেট 90% বেশি, 90% বেশি। কিন্তু আজকে দেখছি মেয়রের সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে যে নিউ ইয়র্ক সিটিতে রেসপন্স রেট 60.2%। এটা নিউ ইয়র্কের চাইতে যে শহরগুলি এখন বেশি আছে রেসপন্স রেট, সেটা হচ্ছে ফিনিক্স 64, ফিনিক্স হচ্ছে আরিজোনার 64.9%, ওয়াশিংটন ডিসি 62.8%, পিটসবার্গ 62.4%, নিউ ইয়র্ক পোর্ট। এবং আগামী 1 সপ্তাহের ভিতরে এই অবস্থাটা পরিবর্তন করতে চান নিউ ইয়র্ক সিটির সেন্সাস ডিপার্টমেন্ট, এবং তারা বেশ কয়েকটি সমাবেশের আয়োজন করেছেন এবং সেখানে লটারিরও ব্যবস্থা করা হয়েছে। আমি বাংলাদেশি কমিটি সকলের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যারা এখনো সেন্সাসে যাননি না, তালিকাভুক্ত হননি, তারা দ্রুত তালিকাভুক্ত হবেন। এটা খুবই সহজ, এবং এটার সময়ও বেশি লাগে না, এবং কোনো ইমিগ্রেশন প্রশ্নের উত্তর দিতে হয় না। আরেকটি গভর্নর আজকে টুইট করে জানিয়েছে যে আপনারা জানেন যে প্রতি বছর নিউ ইয়র্কে একটি ঐতিহ্যবাহী দিন হচ্ছে 31শে ডিসেম্বর রাত, যেদিন নিউ ইয়ার্স এর বল টাইমস স্কোয়ার থেকে ফেলা হয়। সেটা সারা পৃথিবী অবজার্ভ করে, কিন্তু গভর্নর আজকে ঘোষণা দিয়েছেন সেখানে কোনো জনসমাগম হবে না, বল ঠিকই নিক্ষিপ্ত হবে, এটা ভার্চুয়ালি হবে, কোনো জনসমাগম টাইমস স্কোয়ারে করতে দেওয়া হবে না এই কোভিড-19 এর কারণে। এবং আপনারা জানেন যে নিউ ইয়র্কের গভর্নর কিন্তু অসম্ভব রকমের কনজারভেটিভ এই কোভিড-19 সংক্রমণের ক্ষেত্রে, এবং বিশেষ করে তিনি কোনো সুযোগই নিতে চান না যেখানে সামান্যতম সংক্রমণের আশঙ্কা থেকে যায়। আজকে আরেকটি খবর হচ্ছে যে এবার ভ্যাকসিনের ব্যাপারে আসি। আমি জানি আমাদের ডক্টর মুজিব ভাই বসে আছেন, ভ্যাকসিনের ব্যাপারে কথা বলবেন। আমি আরেকটি কথা বলি যে আজকে একটি খবর বেরিয়েছে যে ট্রাম্প প্রশাসন যত দ্রুত এই ভ্যাকসিন বের করা যায়, যত দ্রুত ভ্যাকসিন মানুষের কাছে পৌঁছানো যায়, অন্তত ঘোষণাটি যে একটি ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, এই ঘোষণাটি যাতে দেখানো যায়, ঘোষণা দেওয়া যায়, সেই জন্য বিলিয়নস অফ ডলার অন্যান্য তহবিল থেকে এনে এই ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে তারা বিনিয়োগ করেছেন, ইনভেস্ট করেছেন। এবং সেই জন্যই হয়তো পেশেন্ট বারবার বলার চেষ্টা করেন যে নভেম্বরের আগেই ভ্যাকসিন হবে, কিন্তু সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আজকে বলেছেন যে আমরা জানি গতকাল ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলেছেন তারা তাড়াহুড়া করে সমস্ত কিছু যাচাই বাছাই না করে, কার্যকারিতা যাচাই বাছাই না করে কোন রকম ভ্যাকসিনের অনুমতি তারা দিবেন না, ইমার্জেন্সিও অ্যাপ্রুভালও তারা দিবেন না। আজকে সিডিসি আরেকটা কথা বলেছে যে সিডিসির একটা কমিটির বৈঠক হওয়ার কথা ছিল এই ভ্যাকসিনের ব্যাপারে, এবং তারা এই বৈঠকটি ছিল এই জন্য যে ভ্যাকসিনটি যখন আসবে তখন কারা এটা আগে পাবে, কিভাবে এটা ডিস্ট্রিবিউট করা হবে, এবং সেই জন্য সেই বিষয়টি তারা এই বৈঠক করার কথা ছিল। সেই বৈঠকটি বাতিল করে দেওয়া হয়েছে, এবং কবে বৈঠকটি হবে সেটি এখন বলা যাচ্ছে না। আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে ভ্যাকসিন বের হলে আগে বলা হয়েছিল যে ভ্যাকসিন বের হলে যারা 60 ইয়ার কিংবা তাদের চাইতে বেশি
যাদের অন্যান্য কমপ্লিকেশনস আছে তাদেরকে আগে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে। কিন্তু আজকে একটি খবরে পাওয়া যাচ্ছে যারা মেডিকেয়ার পান, মেডিকেয়ার ফান্ডিং এর যদি ব্যবস্থা না করা হয় তাহলে 65 ইয়ার উপরে যারা আছেন, যারা মেডিকেয়ার এখনো তালিকাভুক্ত আছেন, তাদের পক্ষে ভ্যাকসিন পাওয়া সম্ভব নাও হতে পারে। এবং সর্বশেষ ভ্যাকসিনের ব্যাপারে যে খবরটা আমি বলতে চাই, আপনারা জানেন যে আমেরিকার তৃতীয় কোম্পানি মডার্না এবং ফাইজারের পর জনসন অ্যান্ড জনসন তারা ঘোষণা দিয়েছে তাদের ভ্যাকসিনটি তৈরি নয়, কিন্তু তাদের ভ্যাকসিন কিন্তু রেডি না। তারা যে ঘোষণাটি আজকে দিয়েছে তাতে তারা বলেছে যে তারা সর্বশেষ ট্রায়াল, যেটাকে ফোর্থ ট্রায়াল বলে, ট্রায়াল স্টেজে তারা প্রবেশ করেছে এবং এইটুকুই শুধু তারা বলেছে। এবং আপনারা জানেন যে আমি কয়েকদিন আগে বলেছি যে ফাইজার কোম্পানি ঘোষণা দিয়েছে যে অক্টোবরের ভিতরে তারা একটি ঘোষণা দিতে পারবে ভ্যাকসিনের অবস্থা কিরকম। ফাইজারের চেয়ারম্যান সেটা বলেছিলেন, তবে তারা নিশ্চিত করে বলেননি যে নভেম্বরের আগেই ভ্যাকসিনটি পাওয়া যাবে, এটা কিন্তু এখনো কেউ বলেননি। অর্থাৎ সেই বিষয়ে আমাদের মোটামুটি অপেক্ষা করতে হবে চূড়ান্ত খবরটি পাওয়ার জন্য। তবে আপনারা জানেন যে অক্সফোর্ডের ভ্যাকসিনটিতে একজন ভলান্টিয়ার অসুস্থ হয়ে যাওয়ার পর এই ভ্যাকসিনের ট্রায়াল প্রসেসটিকে আরো কঠিন করা হয়েছে এবং আরো বিশেষভাবে দেখা হচ্ছে যে এই ভ্যাকসিনটা কতখানি কার্যকর হবে। যদিও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস আশা করছেন যে আগামী মার্চ এপ্রিলের আগে কোনো ভ্যাকসিন মানুষের হাতে তেমন ভাবে পৌঁছবে না, যদি প্রকাশিত বেরো হয়, এবং 2022 সালের আগে আমাদের জীবনের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসার সম্ভাবনা খুব কম কোভিড এর কারণে। আরেকটি জিনিস আজকে যেটা ডাক্তার মুজিব হয়তো আরেকটু আলোচনা করতে পারেন, আজকে দেখা গেছে যে 20% অফ করোনা ভাইরাস ইনফেকশন যাদের কাছ থেকে আসে তারা কিন্তু অ্যাসেমটিক লোক, তাদের সিমটমটা বোঝা যায় না, কিন্তু সেটা কিন্তু কন্টাজিয়াস, অর্থাৎ সেটা কিন্তু ছোঁয়াচে, মানে সেটা সংক্রমিত হতে পারে, ছোঁয়াচে ঠিক বলবো না, সংক্রমিত হতে পারে তাদের মাধ্যমে, যদিও তাদের কোনো সিমটম থাকে না। এই ধরনের 20% লোক, অর্থাৎ 100 জনের ভিতরে 20 জন যাদের সিমটম বোঝা যায় না, কিন্তু তাদের মাধ্যমে এই রোগ দ্রুত সংক্রামিত হতে পারে। এবং আপনার আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ কোভিড-19 এর ক্ষেত্রে, যে টের পাওয়ার আগেই, অনেকেই অবস্থা টের পাওয়ার আগেই দেখা যাবে যে বেশ কয়েকজন একজনের কারণে এইটাতে ইনফেক্টেড হয়ে গেছেন এবং পরবর্তীতে পরিস্থিতি, এই জন্যই এই ট্রেস এবং টেস্টিং এবং ট্রেসিং এর এই যে প্রক্রিয়াটি আছে সেটি চালু রাখা হয়েছে। আজকে আরেকটি উল্লেখযোগ্য খবর হচ্ছে যে আপনারা জানেন যে আমেরিকার ঐতিহ্যবাহী একটি সাংস্কৃতিক ব্যাপার পর্ব মেট্রোপলিটন অপেরা, যেটার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ নিউ ইয়র্কে আসে যে মেট্রোপলিটন অপেরা দেখার জন্য, সেই অপেরাটাই কি পুরো 2021 সেশন, এই 20 এবং 21 সালের পুরো মৌসুমটির সমস্ত পারফরমেন্স বাতিল করে দেওয়া হয়েছে এই কোভিড-19 এর কারণে। আরেকটি বিষয় হচ্ছে যেটাই বলার চেষ্টা করছে সেটা হচ্ছে আমেরিকার ইকোনমিকে চাঙ্গা করতে হলে, আমেরিকার মানুষকে সাহায্য করতে হলে, ইকোনমিকে আরো দ্রুত শক্ত অবস্থা নিতে হলে আরো স্টিমুলাস প্যাকেজের প্রয়োজন, মানুষের হাতে অর্থ পাঠানোর প্রয়োজন বলে মনে করছেন আমেরিকার সব বড় বড় কোম্পানিগুলোর চিফ এক্সিকিউটিভ অফিসাররা, যাদেরকে সিইও বলা হয়। এবং তারা আজকে বলেছেন যে মানুষকে আরো সাপোর্ট দেওয়ার দরকার যদি ইকোনমিকে আরো গতিশীল করতে হয়, এটি তারা আজকে বলেছেন। এবং আপনারা জানেন এই প্রসঙ্গে আমি বলে রাখি, বেশ কিছুদিন আগে নিউ ইয়র্কের যে সমস্ত প্রতিষ্ঠান বড় বড় কোম্পানিগুলো আছে তারাও কিন্তু নিউ ইয়র্ক সিটির মেয়রকে চিঠি দিয়েছিলেন নিউ ইয়র্কের ইকোনমিকে সচল রাখতে হলে কি কাজগুলো করতে হবে। মোটামুটি যারা অর্থনীতি দেখভাল করেন, যাদের হাতে অর্থনীতির চালিকা শক্তি, তারাই এখন কথা বলতে শুরু করেছেন, বিশেষ করে স্টিমুলাসের ব্যাপারে। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা জানেন যে আমরা সবাই বাংলাদেশের দুর্নীতির কথা বলি, তৃতীয় বিশ্বের দুর্নীতির কথা বলি। যুক্তরাষ্ট্রে খুব বড় লেভেলের যে দুর্নীতি হয় তার একটি হিসেব প্রমাণ আজকে এসেছে, সেটি হচ্ছে যে হোমল্যান্ড সিকিউরিটির যিনি অ্যাক্টিং চিফ তার স্ত্রী হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের কন্ট্রাক্টে $5 মিলিয়ন বেশি কন্ট্রাক্ট পেয়েছেন তার স্ত্রী যে প্রতিষ্ঠানে কাজ করেন। অর্থাৎ এটি মোটামুটি আজকে হেডলাইন নিউজ হয়েছে অনেকগুলো মিডিয়াতে। হোমল্যান্ড সিকিউরিটি চিফ, এবং 2018 সালে এই কন্ট্রাক্টটি দেওয়া হয়েছিল, যেটা ইউএস গভর্নমেন্টের স্পেন্ডিং তালিকাতে, স্পেন্ডিং হিসাব থেকে সেটি দেওয়া হয়েছে। অর্থাৎ দুর্নীতি আমেরিকাতে হয় এবং বড় লেভেলে হয়। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে ম্যানহাটনে এখন ব্যবসা বাণিজ্য তেমন নেই, ম্যানহাটন অবস্থা খুব খারাপ। সন্ধ্যার পরে সেখানে প্রায় অন্ধকার নেমে আসে, মানুষজন বন্ধ হয়ে যায়, দোকানপাট বন্ধ থাকে না। যে সিটি নেভার স্লিপস, সেই সিটি এখন সন্ধ্যা রাতের দিকে সেই সিটিতে অনেকে যেতেই ভয় পান। সেইখানে কিন্তু গত কয়েকদিনে বেশ কয়েক হাজার ডলারের লুটপাট হয়েছে, বিভিন্ন দোকান ভেঙে ফেলা হয়েছে চোররা।
বিভিন্ন রেস্টুরেন্ট ভেঙেছে, বার ভেঙেছে এবং এই রিপোর্টটি কিন্তু এনওয়াইপিডি আজকে রিলিজ করেছে যে ম্যানহাটনে এখন মোটামুটি চুরি এবং এই সমস্ত জিনিসগুলো রাহাজানি বেড়ে গেছে। শেষ করার আগে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে এখন প্রেসিডেন্ট নির্বাচনের চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রুথ বেইডার গিন্সবার্গের বিচারপতি, তার মনোনয়ন, তার স্থলে কাকে মনোনয়ন দেওয়া, এবং সেই বিষয়টি কেন এত গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু আজকে স্বীকার করেছেন সেটি, এবং তিনি আজকে বলেছেন যে আগামী নির্বাচন যেটি নভেম্বরে হবে এটি ডিসিশন হয়তো সুপ্রিম কোর্টের 9 জন বিচারপতিকে দিতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প আজকে সেটা বলে দিয়েছেন সাংবাদিক সম্মেলনে, এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে যদি নির্বাচনে জো বাইডেন বিজয়ী হন তাহলে আপনি কি তা মেনে নেবেন কিনা। এই প্রশ্নটি তাকে গত জুনেও একবার করা হয়েছিল, তখন তিনি উত্তর দেননি। আজকে তিনি বলেছেন লেট আস সি, আমরা দেখি কি হয়। কিন্তু পরবর্তীতে তিনি আবার আরেক প্রশ্নের উত্তরে বলেছেন যে যেভাবে জর্জ বুশের নির্বাচন আল গোরের সাথে সুপ্রিম কোর্টকে ডিসাইড করতে হয়েছিল, হয়তোবা আগামী 3রা নম্বরে যে নির্বাচনটি হবে সেটিও সুপ্রিম কোর্টে ডিসাইড হবে, এবং সেইটাকে নিশ্চিত করার জন্য আরো একজন রক্ষণশীল বিচারপতিকে, তার পছন্দের রক্ষণশীল বিচারপতিকে তিনি নিয়োগ দিতে চান। কারণ আমেরিকার জনগণ কিংবা ইলেকট্রাল কলেজের ভোটে নয়, সুপ্রিম কোর্টের 9 জন জাস্টিসের ভোটে হয়তো পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হবে, এবং বিষয়টি এই জন্যই গুরুত্বপূর্ণ। আমি জানি একটু পরে একজন কংগ্রেসম্যান এখানে আসছেন, তাকেও আমি এই প্রশ্নটা করবো, তারা এটা চিন্তা করছেন কিনা। এবং আরেকটি ব্যাপারে সম্মুখে বলে রাখি, সিনেটর চাক সুমার কিন্তু গত পরশুদিন কিংবা তার আগের দিন হয়তো খুব সম্ভবত বলেছেন যে তারা যদি মেজরিটি পান, যত নির্বাচন বা বিচারপতি তারা করুক না কেন নির্বাচন, যদি ডেমোক্রেটিক পার্টি সিনেট এবং মেজরিটি পায় তাহলে তারা বিচারকের সংখ্যা 9 জনের জায়গায় 13 জন কিংবা 11 জন করতে পারে। এই হুমকিও তিনি দিয়েছেন। যাক, মোটামুটি এই হচ্ছে খবর। এবং স্টিমুলাসের লস্ট ওয়েজের ব্যাপারে বলি, অনেকেই তাদের চেক পেয়ে গেছেন গত রাত্রে, আজকেও পাবেন, আগামীকালও পাবেন। অতএব 22, 23, 24 এই 3 দিন তারা চেক গুলো পাবেন $300 করে, অর্থাৎ 25 তারিখের ভিতরে সবাই পেয়ে যাবে। আপাতত এখানে শেষ করি। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সাথে আবার কথা হবে। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। আমি যাচ্ছি ডক্টর মুজিবুর রহমান মজুমদার আপনার কাছে, যে আপনার সাউন্ড আনমিউট করতে হবে ডক্টর মুজিব। থ্যাংক ইউ ডক্টর মুজিব, অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন। আজকের লেটেস্ট করোনার ব্যাপারে লেটেস্ট আপডেট কি আছে আপনাদের কাছে? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম দর্শক, আসসালামু আলাইকুম তাহের ভাই এবং অন্যান্য পার্টিসিপেন্ট, সবাইকে আমার সালাম দিয়ে শুরু করছি। আপনারা জানেন করোনা, যেটা নাজমুল ভাই বললেন নিউ ইয়র্কের ব্যাপারে, এটা সত্যি নিউ ইয়র্কের এখন ইনফেকশন রেট ইজ লো, অ্যাডমিশন রেট ইজ অলসো লো, বাট গত কিছুদিন থেকে দেখতে পাই যে কিছু কিছু পেশেন্ট আমাদের হসপিটালে আসতেছে। এখনো যে করোনা চলে গেছে তা না, এবং এখনো যে পেশেন্ট হচ্ছে না তাও না। আমি যে হসপিটালে কাজ করি, ব্রুকডেল হসপিটালে, সেখানে আইসিইউতে এই মুহূর্তে 3টে করোনা পেশেন্ট আছে। আর একটা জিনিস আমি আপনাকে একটু জানাবো, এটা যদিও আমার এক বন্ধুর ব্যাপার। কুইন্সে, জামাইকা স্টেটে আমার বন্ধু ডাক্তার, তার আগে করোনা হয়েছিল, তার ওয়াইফের করোনা হয়েছিল, তাদের আবার সেকেন্ড টাইম করোনা হয়েছে, এখন তার ওয়াইফ হসপিটালাইজ। সো আমি এই কথাটা এই জন্য বললাম এখানে, যে যাদের একবার করোনা হয়েছে তারা যদি মনে করেন যে আপনারা সেফ, আর করোনা কখনো হবে না, ইটস রং। অনেক জায়গা থেকে, চায়নার থেকে, অন্যান্য দেশ থেকে এই ধরনের সংবাদ পাওয়া যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের আবার করোনা হচ্ছে। তো যেই প্রোটেকশন নেওয়া উচিত, আপনার মাস্ক পরা, 6 ফিট ডিস্টেন্স মেনটেন করা, ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশ করা, বাইরে থেকে কোনো ইয়েতে না যাওয়া, প্রোগ্রামে না যাওয়া। যে বন্ধুর যে কথা বললাম, তারা ব্রুকলিনে একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলেন, সেখান থেকে এসে তাদের করোনা হয়ে গেছে। তো এই জন্য সবাইকে সাবধান থাকতে হবে। এখন বলি সারা দেশে, আপনারা জানেন গতকালই মনে হয় আপনার 200,000 মৃত্যুর ক্রস করছে আমেরিকা, যেটা পুরো পৃথিবীতে সবচেয়ে হাইয়েস্ট। অলমোস্ট ক্লোজ টু 1/4 অফ দ্য ডেথ ইজ আমেরিকাতে হচ্ছে। এখনো প্রায় প্রতিদিন 40,000-এর মতো লোকের করোনা পজিটিভ আসতেছে থ্রুআউট দ্য কান্ট্রি। যদিও নিউ ইয়র্কে সেটা এখনো কম, বাট নিউ ইয়র্কে আপনার প্রিভেলেন্স অফ করোনা পজিটিভ এই পর্যন্ত হলো অ্যারাউন্ড 22%। তার মানে অলমোস্ট 78% লোকের এখনো করোনা হয়নি। সুতরাং কার হয়নি, কার অ্যান্টিবডি আছে, আমরা উই অল আর ভালনারেবল। যাদের হয়েছে তারাও ভালনারেবল, তারাও আবার হতে পারে। যাদের এখনো হয় নাই তাদের হওয়ার সংখ্যা অনেক বেশি। ট্রেন্ড যেটা দেখা যাচ্ছে,
হতে পারে, যেহেতু ভ্যাকসিন এখনো বের হয়নি, আমি ভ্যাকসিনের কথা এখনই বলবো। ইট মাইট বি 1918-এ যেমন আপনার স্প্যানিশ ফ্লু 2 বা 3 বার আপনার পিক হয়েছিল, প্রথমবার ছোট পিক, তারপর প্রচন্ড রকম বড় পিক হয়েছিল। তা আমাদের এখানেও হতে পারে যে একটা বড় ধরনের পিক আবার আসতে পারে। তার মানে গত পিকে যা মারা গেছে তার চেয়ে বেশি লোক মারা যাওয়ার সম্ভাবনা আছে। তবে যদি সবাই কেয়ারফুল হয়, যদি সবাই মাস্ক ইউজ করে এবং সমস্ত যেসব আমরা বলছি বারবার সেগুলো মেনটেন করে, এবং আরেকটা জিনিস, ফ্লু সিজন এসে পড়েছে, ফ্লু ভ্যাকসিন যদি সবাই নেয়, তাহলে আশা করি ওই পিকটা হয়তো এতটা সাংঘাতিক বড় রকমের পিক না হতে পারে, জাস্ট বিকজ অফ দ্য প্রিভেনশন যদি করতে পারি। আপনারা রিসেন্টলি শুনেছেন কয়েকদিন আগে সিডিসি থেকে বলা হয়েছে যে আমরা যেটা আগে জানতাম যে এটা কাশি বা কিছু সাথে সংক্রামক হবে, এখন কিন্তু দেখা যাচ্ছে এটা এয়ারবর্ন হয়ে গেছে। তার মানে আপনি কথা বললেও শ্বাসের সাথেও এই ভাইরাসটা বায়ুতে বাতাসে চলাফেরা করতেছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো, সাইন্টিফিকলি দেখা গেছে এখন, যেটা আমরা আগে মনে করতাম যে ড্রপলেট গুলো পড়ে যাবে তাড়াতাড়ি এবং উইদিন 3 থেকে 7 মিনিটের মধ্যে আর ওখানে থাকবেন না, এটা কিন্তু এখন বলা হচ্ছে যে না, এটা হচ্ছে না। ওই আপনি হয়তো কিছুক্ষণ আগে আপনি একটা করিডোর দিয়ে হাঁটতেছেন, তার ওইখানে যদি আরেকটা লোক এর করোনা থাকে এবং সেখানে কথা বলছে বা হাঁচি দিচ্ছে বা কাশি দিচ্ছে বা যাই করছে, ওইখানে যদি ভাইরাস থাকে সেটা অনেকক্ষণ পর্যন্ত এখানে থাকবে। এবং আপনি যদি ওই এরিয়ার মধ্যে দিয়ে হেঁটে যান মাস্ক ছাড়া, আপনার চান্স আছে আপনারও হয়ে যাওয়ার। সুতরাং যখনই যখনই বাসার বাইরে যাবেন অবশ্যই সবাই মাস্ক ব্যবহার করবেন। যখন বাসায় থাকবেন চেষ্টা করবেন মাস্ক ব্যবহার করতে, আর যদি একান্তে আপনি না করতে পারেন, যদি আপনি নিজের রুমে থাকেন, মাস্ক ছাড়া থাকতে পারেন। এখন আসেন ভ্যাকসিনের ব্যাপারে বলি। ভ্যাকসিন এ পর্যন্ত রাশিয়া ছাড়া, চায়না ছাড়া বাকি আমেরিকার কোম্পানিগুলো যেগুলো আপনার ভ্যাকসিন বের করেছে তার মধ্যে 4টা কোম্পানির মধ্যে অ্যাস্ট্রাজেনিকা যেটা করতেছিল, সেটা একটা পেশেন্টের রিয়াকশন হওয়ার কারণে এটা এখন ওদের প্রসেসটা বন্ধ আছে, ওরা এগুলো রিএভালুয়েট করতেছে এবং ওদেরকে আরো অনেক রেগুলেশন দেওয়া হয়েছে এফডিএ থেকে, সো দে আর গোইং থ্রু দ্যাট। তো এটা হলো অ্যাস্ট্রাজেনিকার যে ভ্যাকসিনটা ছিল সেটার ব্যাপারে বললাম। বাকি 3টা কোম্পানি, যেটা আজকে একটা অ্যানাউন্সমেন্ট আসছে, জনসন এন্ড জনসন, যে কোম্পানিটা হলো নিউ জার্সির, সেই কোম্পানি একটা ভ্যাকসিন বের করছে, সেটা একটু ডিফারেন্ট দেন মডার্না এবং ফাইজারের ভ্যাকসিন থেকে। মডার্না এবং ফাইজার ভ্যাকসিনটা হলো আরএনএ ভাইরাসের ভ্যাকসিন, জনসন এন্ড জনসনের ভ্যাকসিনটা হলো এডিনো ভাইরাস, যেটা আমাদের কমন কোল্ড যেটাকে আমরা বলি। এই এডিনো ভাইরাস থেকে তারা জেনেটিক্যালি চেঞ্জ করে এটাকে করোনা ভাইরাসের এগেইনস্টে তৈরি করছে এই ভ্যাকসিনটা এডিনো ভাইরাস থেকে। এটা প্রসেসটা একটু ডিফারেন্ট। আরেকটা জিনিস ডিফারেন্ট, এই জনসন এন্ড জনসনের ভ্যাকসিনের সাথে অন্যান্য ভ্যাকসিনের, যে অন্যান্য ভ্যাকসিন গুলো যেমন মডার্না এবং ফাইজারের ভ্যাকসিন আপনার ডাবল ডোজ নিতে হবে, একটা ডোজ নেওয়ার পরে 1 মাস পরে আরেকটা ডোজ নিতে হবে, এবং তারপরে বোঝা যাবে যে এটা কার্যক্ষমতা কেমন। এই জন্যই এখন ফেজ 3 ট্রায়াল যেটা চলতেছে মডার্নার এবং ফাইজারের, তারা প্রায় 30,000 থেকে 40,000 লোকের উপরে এই ভাইরাসটা, এই ভ্যাকসিনটা ট্রাই করতেছে, যার মধ্যে বেশ কিছু থাকবে যারা প্লেসিবো, মানে যারা জানবে না যে তারা ভ্যাকসিন পেয়েছে কিনা, এবং তারা কম্পেয়ার করে দেখবে যে তাদের ইমিউনিটি কেমন ডেভেলপ করছে এবং তাদের কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা। তো ওরা ফেজ 3 তে আছে, ওদের কিছু একটা রেজাল্ট আশা করতেছে ওরা অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে ফাইজার এবং মডার্না একটা রেজাল্ট দিতে পারবে এই ব্যাপারে। এবং তারপরে তার প্রোডাকশন অলরেডি লাইন আপ করা হয়ে গেছে, এবং ডিস্ট্রিবিউশন কিভাবে হবে সেই ব্যাপারে সিডিসি দে আর ওয়ার্কিং উইথ গভর্নমেন্ট এন্ড স্টেট গভর্নমেন্ট। তো যদি সত্যিকার অর্থে অক্টোবরের মধ্যে যদি মিরাকলি একটা জিনিস হয়ে যায়, তাহলে হয়তো বা বাই বিগিনিং অফ নেক্সট ইয়ারে আমাদের হাতে ভ্যাকসিন এসে পড়বে। ইনিশিয়াল স্টেজে যেটা সিডিসি বলছে, প্রথম দিবে হাই রিস্ক পপুলেশন, স্পেশালি যারা মেডিকেল ফিল্ডে আছে, যারা নার্স, ডাক্তার এবং অন্যান্য যারা মেডিকেল ফিল্ডে, তাদেরকে আগে দেওয়া হবে, তারপর হয়তো দেওয়া হবে আপনার এল্ডারলি পিপল, যাদের কোমরবিডিটি লাইক ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে, অ্যাজমা আছে, তাদেরকে। জনসন এন্ড জনসন যে ভ্যাকসিনটার উপর কাজ করছে, সেই ভ্যাকসিনটা 1 ডোজের ভ্যাকসিন, মানে একবার শুধু আপনাকে নিতে হবে, যেভাবে অন্যান্য ভ্যাকসিন অনেক সময় আমরা একটা ইনজেকশন নিই, জনসন এন্ড জনসনটা হলো একটা ইনজেকশনের উপর বেস করে করছে, এবং তারা 60,000
লোকের উপর এটা করবে। দ্যাট ইনক্লুডস আমেরিকা, ব্রাজিল, চিলে, সাউথ আফ্রিকার কিছু দেশ সহ মোটামুটি অনেকগুলো দেশে মিলেই আপনার তারা এই ভ্যাকসিনটি ইয়ে করবে। আমি দেখতে পাচ্ছি যে আমাদের কংগ্রেসম্যান হাকিম জাফরি very important guest এসে পড়ছে, Dr. Hakim Jeffrey, whom I know very well. Hi, Dr. Hakim Jeffrey, and this is Dr. Mazumdar. How are you? Hi, good. Great to see you. Thank you. Nice seeing you. Welcome, Hakim Jeffrey, Congressman from District 8, New York. দর্শক, আমরা আমাদের সাথে পেয়েছি কংগ্রেসম্যান হাকিম জাফরি। আমরা তার সাথে কথা বলবো জাস্ট একটা ছোট্ট বিরতির পর। আমাদের সাথেই থাকুন। I'm New York City's Health Commissioner, Dr. Dave Choksi. As a father myself, it is important to me that our children remain healthy, especially at this time. As you prepare your child to go back to school, don't forget to schedule their well visit with their pediatrician. Make sure your child is up to date on their routine vaccinations. Vaccines are safe and critical in protecting your child from illness and infections. If you need help finding a pediatrician, call 311. Your child may be eligible for free medical care. পরিবার নিয়ে সুন্দর পরিবেশে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার উপভোগ করতে আজই চলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইনের বিশেষত্ব হচ্ছে কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও সহ সব ধরনের কাবাব। এছাড়াও রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় খাবার দোসা, থালি, চিকেন 65, ললিপপ চিকেন। প্রতি বৃহস্পতিবার রয়েছে বিয়েবাড়ির ঐতিহ্যবাহী স্পেশাল মেনু, বিয়েবাড়ির কাচ্চি, রোস্ট পোলাও, জালি কাবাব, শামী কাবাব, বোরহানি, জর্দা ফিরনি সহ মুখরোচক সব খাবার। আমাদের রয়েছে যে কোনো অনুষ্ঠানের জন্য কেটারিং ও ফ্রি ডেলিভারির সুবিধা। রাজার মতো খেতে চাইলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইন, 11023 জেমার্ক এভিনিউ, রিচমন্ড হিল, নিউ ইয়র্ক 11418। ডাইনেস্টি সুপারমার্কেট বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে 37th অ্যাভিনিউ 75th স্ট্রিটে বিশাল পরিসরে ফুড ডাইনেস্টি সুপারমার্কেট। নিউ ইয়র্কের এই ব্যস্ত জীবনে কেনাকাটার জন্য আমার একমাত্র পছন্দের সুপারমার্কেট হলো ফুড ডাইনেস্টি। কি নেই এখানে? আমদানিকৃত মাছ, হালাল মাংস, তাজা শাকসবজি, নিত্য প্রয়োজনীয় সকল কেনাকাটার জন্য আস্থার এক নাম ফুড ডাইনেস্টি সুপারমার্কেট। প্রতিদিন ফ্রি ডেলিভারি তো আছে, আর সেই সঙ্গে রয়েছে বুধ ও শুক্রবারে 10% সিনিয়র ডিসকাউন্ট। হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আপনাদেরকে আগেই বলেছি আমাদের সাথে যুক্ত হয়েছেন নিউ ইয়র্কের এবং যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী কংগ্রেস মেম্বার হাকিম জাফরি, যাকে নিউ ইয়র্ক টাইমস বলেছে যে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সম্ভাবনাময় 20 জন যদি রাজনীতিবিদ বলা হয় তার মধ্যে অন্যতম হচ্ছেন হাকিম জাফরি। ওয়েলকাম টু দ্য শো, কংগ্রেসম্যান হাকিম জাফরি। Well, thank you so much. Boo, it's great to be with you, the Time Television family, and of course to see Saeed looking well. I almost didn't recognize you with the beard, it appears, but it looks good on you. And to all of my other friends who are in the Bangladeshi community that I'm so privileged to represent, I look forward to being able to get back together in person when we are able to do so. But certainly, it's a pleasure to be on Time Television this evening. Thank you, Hakim. Hakim, as you know, that the New York is very crucial, city because the census is going to be end of 30th of September. So, what is your message to your constituent and the New Yorker about the census? Well, the census is incredibly important. According to the Constitution, every 10 years, the government has to count every single person within the country. And that population count
is used most importantly to determine the allocation of federal funding in areas like housing or education or healthcare or transportation, Medicaid. And so one of the reasons why our communities in Brooklyn and other parts of New York City have traditionally been underfunded is because we are traditionally undercounted by the census. And so we need every single household to fill out the census. Whether you're a citizen or not, it doesn't matter, because the Constitution asks for every single person to be counted. And the courts have just validated that proposition. And the last thing I would add in response to this particular question is that I know people are understandably concerned with providing basic information to the federal government. But the census information has strict confidentiality provisions that in modern history have never been breached. And so your information is safe and it can't be given to other parts of the government to be used against our community. So it's incredibly important that people fill it out. And you can go to 2020census.gov if you have not already filled it out on behalf of yourself and your household. Thank you, Hakeem. Hakeem, as you know, the president is very hostile about New York City, and he already told or declared that he's going to take the federal money. He will refund the federal money or take the money back to from New York. How you are working with as a federal lawmaker? What is your reaction about president hostility? Well, it's unfortunate that the city that allowed President Trump to become somewhat wealthy, where his family became wealthy, where his father, Fred Trump, first made his wealth, that he is responding in such a ungrateful, childlike fashion. But that's consistent with what we've seen from this president over the last 3 years. And in fact, he wants communities like ours, he wants immigrant neighborhoods to be undercounted. That's his goal. That's why it's so important for us to fill the census out. He originally was going to allow the Census Bureau to extend the count to October 31st, which is what they had requested to do in order to get an accurate count and for there to be more time. But when he realized that he's trying to accomplish an objective of shortchanging certain communities, Black communities, Latino communities, South Asian communities, immigrant communities, they changed the deadline from October 31st to September 30th. And that's why we only have a week from today to get an accurate count. And the most recent numbers from our community were that only about 50% of the people had actually completed the census. Okay. And if we lose out on counting 50% of the people, we're going to lose 50% of the money that our families need. Since he became the president, as you know, he took many initiatives, and all the executive order he declared or he announced, which is against the immigrant community. And lastly, he have a executive order which he stopped all the immigration activities. What do you think about it? And is there any way you in Congress can do something against it? Well, we in the House of Representatives have strongly opposed Donald Trump's Muslim ban.
because it's inconsistent with who we are as Americans. We are a diverse nation. We're a nation of immigrants. That's what makes us strong. That's what has made New York City, in my view, the greatest city in the country. The Bangladeshi American community, I'm so proud to represent. It's a community filled with hardworking people, entrepreneurial people, spiritually grounded people, community-centered folks, family-oriented folks, and you also cook good food. This is a great community. Immigrants have continued to fuel American exceptionalism, and Donald Trump wants to try to take that away. We have passed in the House of Representatives the No Ban Act, which is designed to make any efforts to limit immigration based on religion, and we know Donald Trump has targeted Muslim countries, to make that unlawful. And we passed that legislation a few months ago. And one of the reasons why we need everybody to vote is because if there's a different lineup in the Senate, then that No Ban Act is something that we think we can get to a different president's desk, out of the House, out of the Senate, and into law. Now, how you are working, as you know, the New York was one of the pandemic center of the COVID-19, and how you work with your community to help them? Well, we continue to try to work to make sure that we've passed legislation that provides assistance to communities in need. We've passed 4 bills that have been signed into law, including the initial CARES Act, which I worked hard on to provide the first round of direct stimulus payments of $1,200 per person per adult, and of course another $500 per child. We worked hard to get the initial $600 per week emergency unemployment insurance benefit, to enact the Paycheck Protection Program for small businesses, and we know there are a lot of entrepreneurs and small business men and women in the Bangladeshi American community. And we are continuing to work hard to try to get another bill over the finish line that would provide another round of direct payments to every community of $1,200 per person and per child, up to $6,000 per family. We are trying to extend that $600 emergency insurance benefit. We're fighting for billions of dollars in food assistance and working with food banks throughout New York City, and also working to make sure that they are diverse and recognize the diversity of our community, so that they are halal and kosher sensitive. That's one of the efforts that I've worked on. But we are facing opposition from the Republicans in the Senate, and that's a shame, because they're more interested, as your distinguished speaker before me was talking about, in trying to jam Supreme Court judges down our throats than solving the problem that we're facing with the pandemic. So is there any possibility to pass the second stimulus bill, which is in the Congress and Senate? So we passed the initial second stimulus package on May 15th, over 125 days ago, and the Senate has continued to do nothing. Now, we're committed to staying here in Washington, where I am right now. I look forward to the day when all of you can come visit me in Washington. But we're committed to staying here as long as it takes to find an agreement with the Senate. Now, the president hasn't seen the need to act for months because he only cares about the stock market. And up until the last 7 to 10 days ago, the stock market was doing reasonably well since April. But the last several days, the stock market has been down. And
there's a possibility that that will get the president's attention and he may finally be compelled to act. And hopefully we can get that second stimulus over the finish line. Thank you. I'm going to give some, a few minutes to Saeed. Your friend, Mr. Hakeem Jeffrey, is here. You want to say a few words? খসরু ভাই, আপনি কি কিছু বলবেন হাকিমকে? Have I? Yes. Okay, it says mute now. Please unmute. Please unmute the sound. Yes, now it's okay. No, just I said thank you very much for Congressman Hakeem Jeffrey. I was in, the COVID-19. I was in 1.5 months in hospital. He called his office and Maria at the time emailed me and she called me, say, how are you doing? Because Hakeem Jeffrey lets us know about my health situation. I personally like to thank you for Hakeem Jeffrey in his office. And just one thing I wondering to know about our congressman, because COVID-19, our Ojon Park area, city line and this side, he's a district. But a lot of people ask me, say, we have this sick in our community, a lot of people die and we cannot even pray. But we never see that any representation of the Hakeem Jeffrey's office. Thank you. Then I said, listen, now the COVID-19, they are doing the work into the people, but people want to see representation from the Hakeem Jeffrey for our district. This is my question. Thank you. Mr. Kabir Chaudhary, you want to add something? Your sound has to be unmute, please. Your sound is mute. Could you please unmute the sound? Yes. Mr. Kabir Chaudhary, please, if you want to add anything. I just want to thank Congressman Hakeem Jeffrey for representing us in Washington in the Judiciary Committee and the House Democratic Caucus. And I have attended a couple of virtual town hall meetings that were very effective. But I kind of want to ask the same thing as Saeed Bhai asked. There are a lot of individuals and nonprofit organizations have done a lot more on personal basis in the community than our elected officials. I know it's not safe to be in the community as much as you would like to be, but keeping the measures in places. Are there going to be more exposures in the communities where our people will feel that our representatives care about us as much? And a couple of other things I just want to ask, is that EIDL will continue beyond September 30th for small business loans? The other question is, are there any resources for nonprofit like mosque, church, temples? Because these organizations do run with the congregation's support and donations and stuff. Thank you. Because they're closed or they're open in very, very small capacity, they're really running out of money. Are there any helps out there for nonprofits and charitable organizations? Okay, all right, thank you. Yeah, no, thank you for all of those observations, and it's great to see you. One, in terms of the small business assistance program that we fought for, we specifically fought to make churches, mosques, synagogues, and houses of worship eligible for the Paycheck Protection Program, the assistance. And so hopefully the mosques in the community have made themselves, have availed themselves of this funding. But if that has not been the case, we should work together to try to secure it, because that was an important victory for houses of worship that we were able to achieve. The not-for-profit organizations are eligible for that Paycheck Protection Program assistance as well. There are some deadlines that you made reference to in terms of the EIDL loans that we are hoping to be able to extend.
And I think there's support from Democrats and Republicans to do that. And I look forward to being, in City Line and/or Ozone Park. We should set something up because when I'm back at home, I'm always out in the community and have held several Congress on Your Corner events, including one in East New York, but it was on Pennsylvania and New Lots. But I look forward to specifically, finding some time to be amongst the people within the City Line and the Ozone Park community as well sometime soon. Thank you. Mr. Nazmul Hasan, any question you have? Please unmute your sound. Thank you, Mr. Congressman. I wanted to ask you one thing, because Congress, specifically Speaker Pelosi and White House Secretary of Treasury Mnuchin have agreed to a budget. I think you have voted on it yesterday and agreed to interim budget. And I see there is a communication between them, which was not that cordial before. So is there any chance, being a leader of the core group of the Democratic Party, can you tell us something that is there any chance that stimulus package, which you have mentioned, another payment of $1,200 and $600 unemployment continuation of PUA, is there any chance for that thing might happen? Because do you have sense any feeling that Treasury Secretary, specifically one thing I see, that Republicans are not negotiating with Speaker Pelosi. White House people and Treasury Secretary is negotiating. So do you see it's a better chance, a better opportunity to get a bill done? Is there anything you see, you sense it? And I have another second question, you could answer it. As President Trump has said a few minutes ago, I guess, that Supreme Court will need 9 justices to decide 2020 election, not the electoral vote, not the people's vote, but only 9 justices. And that's why he's so eager to nominate someone. What is your reaction to that? Thank you. Yeah, no, thank you so much for raising those very important points. In terms of the Supreme Court, again, the Supreme Court is an unelected body, and the people should decide the outcome of the next presidential election, not Supreme Court justices. And as you pointed out earlier, we've seen this happen before in the Bush v. Gore Supreme Court decision, which was a 5-4 decision where they effectively ended the recount in Florida and handed George W. Bush the presidency. And he's a nice man, but that turned out to be a total disaster. Failed war in Iraq, failed war in Afghanistan, a great recession because the Bush administration was asleep at the switch. So we've been down that road before. We don't want to go down that road again. That's why we need everybody to go out and vote and vote your interests. If the American people go out in large numbers, including in our community back at home, this will turn out the right way, and there'll be no need for the Supreme Court to step in. Now, in terms of the prospects of an agreement, I think that all of the agreements that we've achieved before have largely been negotiated with Speaker Pelosi and Secretary Mnuchin. As you pointed out, the Treasury Secretary who's negotiating on behalf of the Trump administration. And we're able to arrive at an interim spending agreement to avoid a government shutdown by the end of the month. And so that's a good thing. And hopefully it's a sign that we're going to be able to find common ground necessary to get another round of stimulus payments. And the other thing we're fighting for is $185 billion in assistance for tenants and homeowners who are struggling to pay either their rent or their mortgages. And we want to provide relief to everyday Americans in that regard. And in the McConnell bill, he puts $0 into it for that. We put $185 billion. And so one of the reasons why we haven't come to an agreement with the White House yet is that we've said we don't want to just do something that is fake. We don't want a fake agreement that just allows President Trump to issue a press release, claim that he's doing something, but then the people in our community and throughout the country aren't actually being helped.
and hopefully, we can reach that agreement by the end of the month. Thank you so much, Dr. Mujibur Rahman Majumdar. Do you have any question about any specific treatment or medical any issue you want to ask a question? Yes, thank you, our beloved Congressman Mr. Hakeem Jeffrey. Thank you very much for being such a spokesperson for Bangladeshi community from Brooklyn, where I work, and beside all the Bangladeshi community. You represent basically the all Bangladeshi community in America. You are so much beloved by us. I have two questions. One is medical, one is non-medical. So medical part is that as a physician, and I'm a pulmonary critical care doctor, I work in Brookdale Hospital, which is East New York Hospital. We have seen the worst of the COVID-19 infection at that time, but it happened almost on the during the summertime, which usually the hospitals go slow anyway, but we able to somehow manage that with that load. Usually in the winter time, usually hospital get very busy normally because of the flu season and all those things. And on top of that, if we believe the model of Spanish flu, we as a physician expecting that there'll be a huge surge because we don't have the vaccine. And unfortunately, our country's leadership is not encouraging mask usage and things like that. So there is a huge chance that we might see a really a second wave. So what the Congress and how they are prepared to face that. And second question I have, the person that occupying the White House, if he lose the election and doesn't want to leave the White House, what you people are thinking what to do? Why you have to go to the court? There's any other way that legally can be done so that we don't have to go through this nightmare? Okay, thank you, Dr. Rahman. Yeah, no, thank you so much for those two important questions, and more importantly for the work that you have been doing on behalf of the community at Brookdale Hospital as one of our healthcare heroes. And one of the things that we've pointed out is that there's probably not a hospital in America where you don't have an immigrant physician, doctor, nurse, healthcare professional who's been on the front lines, really as our heroes in battling COVID-19, and you represent that in such a tremendous way. We are concerned, as Dr. Fauci has indicated, there could be a second wave, which is why, one, we want to make sure that when the vaccine is available, that it actually can be distributed, because vaccines are one thing, but you need the vaccinations. You need the American people to actually receive the vaccines. And this is an administration that mismanaged the testing process for months. And so we are working as hard as we can, particularly with states, to make sure that they can put an infrastructure in place for the distribution of the vaccine. We also, of course, are encouraging people, as so many in New York continue to do, follow social distancing guidelines, wear a mask, wash your hands regularly, because though we have succeeded in flattening the curve of the virus, as you indicated, we could see a new surge. And there's been a lot of pain and suffering and death already. And we don't want to see more. We have to try to minimize it to the greatest extent possible. And, we're going to work as hard as we can to do that. In terms of, what ultimately happens with the president, and he said earlier today that he's not going to answer whether there should be a peaceful transition of power. I mean, no president in American history has behaved the way that he is behaving right now. The Attorney General is not going to do the right thing, but we have reason to believe that the military will, because they understand that they don't swear an oath to
any man or woman, they swear an oath to the Constitution. And if there's a duly elected president who's not Joe Biden, who's not Donald Trump, it may be Joe Biden. The Constitution requires there to be a peaceful transition of power. Right. And I think the military will do the right thing. And if the military does the right thing, Donald Trump will have no choice but to leave. Thank you, Hakeem Jeffrey. Thank you for your time. Thank you from Time Television to being with us. Thank you so much. Thank you, Abu. Thank Good you. to see everybody. Thank you. See you soon. থ্যাংক ইউ সো মাচ দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন ওয়াশিংটন থেকে কংগ্রেসম্যান হাকিম জাফরির সাথে আমাদের সাক্ষাৎকার। আমরা যাচ্ছি জনাব নাজমুল হাসান। জনাব নাজমুল হাসান, ডু ইউ হ্যাভ এনি আপডেট? আমরা একটু সময় এমনি একটু বেশি হয়ে গেছে, বাট তারপরেও একটু জেনে নেই, ইজ দেয়ার এনি আপডেট? যে আপনার সাউন্ড আনমিউট করতে হবে নাজমুল ভাই। আপডেট হচ্ছে একটাই, যারা লস্ট ওয়েজের জন্য ওয়েট করতেছেন তারা আজকে রাত্রে পরে ভোর হলে ব্যাংক অ্যাকাউন্ট একটু চেক করে নিন, টাকা আসবে। আর যাদের আসতেছে না তারা যোগাযোগ করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যে এই 6টা পেমেন্টের পরে আপাতত আর কোনো পেমেন্ট আসার সম্ভাবনা নেই। হাকিম জাফরি যেটা বলার চেষ্টা করেছেন, আমি আবারও বলি যে ট্রেজারি সেক্রেটারির সাথে ন্যান্সি পেলোসির যে সম্পর্কটা ক্রিয়েট হয়েছে এই ইন্টারিম বাজেট পাস করার সময় স্পেন্ডিং বিল, হাকিম জাফরি আশা করছেন যে সেটা হয়তোবা সম্ভব হবে। আর একটি স্টিমুলাস চেকের ব্যাপারে এটা কিন্তু আশা, আরেকবার আমি বলে রাখি। এবং আনএমপ্লয়মেন্ট বেনিফিটের ব্যাপারে এখনো কিছু বলা যাচ্ছে না। তো আরেকটি স্টিমুলাসের ব্যাপারে হয়তো রিপাবলিকান এবং ডেমোক্রেট একমত হবে। থ্যাংক ইউ মুজিব। ডক্টর মুজিব, আপনার কোনো আপডেট আছে লেটেস্ট? ডু ইউ হ্যাভ এনিথিং ইউ ওয়ান্ট টু অ্যাড? 30 সেকেন্ড। না, আমি তো ওই ভ্যাকসিনের কথা বলছিলাম, তখন আপনার গেস্ট এসে পড়েছেন। এনিওয়ে, তো ভ্যাকসিনে যেটা বলছিলাম যে জনসন এন্ড জনসন ভ্যাকসিনটা ওয়ান টাইম দিতে হবে এবং 60,000 পিপুলের উপর এটা ট্রাই করা হচ্ছে, নট অনলি ইন আমেরিকা বাট আদার কান্ট্রিজ অলসো। এন্ড এটার আলটিমেট রেজাল্ট আস্তে আস্তে বিগিনিং অফ নেক্সট ইয়ার হয়ে যাবে। সো লট অফ থিংস ইন দ্য পাইপলাইন। আলটিমেটলি কোনটা উইন করবে রেস, এবং মাইট বি মোর দেন ওয়ান ভ্যাকসিন মে বিকাম অ্যাপ্রুভড বাই দ্য FDA ডাউন দ্য লাইন। বাট এটা কি এই বছরের শেষে আসবে না আগামী বছরের প্রথম দিকে আসবে, উই আর নট শিওর ইয়ার। থ্যাংক ইউ সৈয়দ খসরু। ইলিয়াস খসরু ভাই, আপনি কিছু বলবেন? ওকে, হোয়াট অ্যাবাউট মিস্টার কবির চৌধুরী? ইউ ওয়ান্ট সে ফিউ ওয়ার্ডস? সাউন্ড আনমিউট করতে হবে প্লিজ। হ্যালো, জি শুনতেছেন? জি শুনছি, জি। না, থ্যাংক ইউ ভেরি মাচ। মুজিব ভাইকে দেখছি, নজরুল ভাইকে দেখছি, সকলকে দেখছি, খুবই ভালো লাগলো। আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ডক্টর কবির। জনাব কবির চৌধুরী, আপনার সাউন্ড আনমিউট করতে হবে প্লিজ। জি। এখন তো ভিডিও আনমিউট হয়ে গেছে। আমার মনে হয় যে ইটস এ টেকনিক্যাল ডিফিকাল্টিজ। সো আমার মনে হয় যে আমি থ্যাঙ্কস দিয়ে দিই। থ্যাংক ইউ হাকিম জাফরি, কংগ্রেসম্যান। থ্যাংক ইউ ডক্টর মুজিবুর রহমান মজুমদার আপনার সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান। থ্যাংক ইউ কবির চৌধুরী এবং থ্যাংক ইউ সৈয়দ ইলিয়াস খসরু। আমরা সবাই দোয়া করি আপনি যেন পুরোপুরি সুস্থ হয়ে যান, এবং আমাদের দর্শক যারা আছেন তাদেরকে অনুরোধ করব সৈয়দ ইলিয়াস খসরুর জন্য আপনারা সবাই দোয়া করবেন, তিনি যেন পুরোপুরি সুস্থ হয়ে যান। তার কিডনি ডায়ালিসিস চলছে এবং এটা ইমপ্রুভ হচ্ছে, আপনারা একটু দোয়া করবেন বেশি করে যেন পুরোপুরি সুস্থ হয়ে যান তিনি। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।